শান্তিনিকেতনে এসে শুধু পৌষ মেলা ঘুরে আমরা চলে যাব এটা তো হতে পারে না। যখন এসছি শান্তিনিকেতনের আশেপাশের আরো কয়েকটা জায়গা, আমার তার মধ্যে দু একটা পছন্দের জায়গা আছে, আমরা ঘুরে দেখব। আমরা পৌষ মেলা কভার করতে গেছিলাম বুধবার দিন। সেদিন কিন্তু খোয়াইতে সোনাঝুরির হাট বসে না, সেটা বসে 1.5 কিলোমিটার এগিয়ে বল্লভপুরে। বল্লভপুরে রাঙামাটি কর্মতীর্থ, এই জায়গাটা বানানোই হয়েছে খোয়াইয়ের হাটটাকে এখানে তুলে এনে বসিয়ে নেওয়ার জন্য। সেই আদলেই কিন্তু হাটের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দোকান সাজানো আছে। হ্যাঁ, জায়গাটা অনেকটাই ছোট। আমরা ভেতরে ঢুকে দোকানগুলো কভার করতে করতে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে বাদিকে দুদিকেই দোকান আছে। ভেতরে আরো লম্বা অনেকটা রাস্তা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খোয়াইয়ের ভেতর একটা খোলা প্রাণ খোলা ব্যাপার আছে, একটু ছড়ানো ছিটানো, একটু অগোছালো জায়গা প্রচুর, কিন্তু একটু অগোছালো ভাবে রাখা। এই জিনিসটাই অ্যাকচুয়ালি হাটের প্রাণ ছিল, মানে যে খোয়াইয়ের হাটের প্রাণ যেটা, সেটা এটাই। কিন্তু এখানে জিনিসগুলোকে অনেকটা অর্গানাইজড ওয়েতে রাখা হয়েছে যাতে জায়গাটা অনেকটা কভার করা যায়। ভেতরে কিন্তু অনেকটা জায়গা, দোকান অনেক কম নেই। আপনি দেখতে পাচ্ছেন সৈনী অলরেডি কেনাকাটার জন্য নেমে পড়েছে। তো এরকম ভাবেই কিন্তু দোকানগুলোকে অর্গানাইজ করে রাখা হয়েছে, আপনারা ডান দিক বাদিক করলে দেখতে পাবেন। তবে ওই যে বললাম যে সোনাঝুরির হাটে একটা প্রাণ আছে, সেটা কিন্তু এখানে মিসিং। পৌষ মেলা দেখার জন্য আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম, ফলে এখন এই দুপুরবেলা হাট দেখে আমাদের কিন্তু রীতিমতো খিদে পেয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে যাবো একটা নতুন জায়গায়। আমাদের যে টোটোওয়ালা, সে কিন্তু আমাদের এই জায়গাটা সাজেস্ট করেছিল, এন্ড ইটস এ গুড প্লেস। জায়গাটার নাম সোনাঝুরি বাগান বাড়ি। আমরা যেখানে হাটে আছি তার থেকে উইদিন 500 মিটার্স। আমরা এখন সোনাঝুরি বাগানবাড়ির ভেতরে আছি। লাঞ্চ অর্ডার হয়ে গেছে, আমরা বসে আছি। তো বসে থাকতে থাকতে আপনাদেরকে একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ছিমছাম। এদের রুম ফেসিলিটিসও অ্যাভেলেবেল আছে, আপনারা এখানে এসে থাকতেও পারেন, খোয়াইয়ের খুব কাছেই। আমরা অর্ডার করেছি ভাত, আলু পোস্ত আর মাটন। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, আপনারা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারেন। এখান থেকে লাঞ্চ করে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে। আমরা এখন সুরুল রাজবাড়ির সামনে আছি। রাজবাড়ির সামনে এত টোটো দেখে বুঝতেই পারছেন যে অনেক লোক এসছে আজকে ভিজিট করার জন্য। এখন এন্ট্রি ফি 10 টাকা করে কাটা হয় সুরুল রাজবাড়িতে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও কোনো এন্ট্রি ফি ছিল না, এখন এই এন্ট্রি ফিটা রাখা হয়েছে। আমার মতে সেটা ভালোই, অ্যাজ এ মেনটেনেন্স ফি এটা ইউজ করা হবে, এরকমই একটা ইনফরমেশন পাওয়া গেছে। আমরা এখন আস্তে আস্তে সুরুল রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখি। আমরা এখন আছি সুরুল রাজবাড়ির ভেতরে। বেসিক্যালি বড় সাইজের জমিদার বাড়ি যেটা হয়, সুরুল রাজবাড়ি আসলে তাই। বাড়ির স্থাপত্যের বয়স 200 বছরেরও বেশি পুরনো। এখন সামনে যে জায়গাটা দেখছেন এটা নাট মন্দির, এটা বানানো হয়েছিল 1833 সালে। একবার ভাবুন বাড়িটা কত পুরনো হতে পারে। পেছনে যে জায়গাটা সেটা দুর্গা দালান। বাড়িটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখব, আপনাদেরকে কয়েকটি হিস্ট্রি এবং তার রিলেটেড কয়েকটি ইনফরমেশনও শেয়ার করে দেবো। এই রাজবাড়ির উত্তরাধিকারীরা কিন্তু এখনো বর্তমান, তারা বাইরে থাকে। দুর্গা দালান যেটা দেখছেন, এখানে খুব বড় করে দুর্গাপুজো হয় এবং সেই টাইমে কিন্তু তারা সবাই এখানে আসেন এবং খুব বড় করে সেই পুজো হয় এবং সবাই খুব জাঁকজমকপূর্ণ ভাবে এখানে সেইটা উদযাপন করেন। আমরা আপনাকে আশেপাশটা ঘুরে দেখাচ্ছি। আশেপাশটা ঘুরে দেখতে দেখতে এখানকার ইতিহাসটা একটু বলে দিই। 1800 শতকে বর্ধমানের নীলপুর জেলার বাসিন্দা ভরতচন্দ্র ঘোষ এবং তার স্ত্রী বিমলা দেবী কাশী ভ্রমণের আগে তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এই সুরুল গ্রামে আসেন। গুরুদেবের কথা অনুযায়ী এই নিঃসন্তান দম্পতি এখানে শ্যামসুন্দরের পুজো প্রচলন করেন এবং সেই পুজোর ফলে এক পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্রের নাম রাখা হয় কৃষ্ণহরি এবং কৃষ্ণহরি পরবর্তীকালে পাকাপাকিভাবে এই সুরুল গ্রামেই বা রাজবাড়ি প্রতিষ্ঠা করে এখানেই থেকে যান। এখানেই তারা ব্যবসা বাণিজ্য শুরু করেন এবং সরকারের সঙ্গে চুক্তিতে ব্যবসা বাণিজ্য শুরু করেন বলে তাদের পদবি থেকে আস্তে আস্তে ঘোষ পদবিতে উঠে যায় এবং তার জায়গাতে সরকার চলে আসে। তো এখন এই সুরুল রাজবাড়ি বর্তমানে সরকার রাজবাড়ি। এই রাজবাড়ির উত্তর দিকে কৃষ্ণহরি সরকার একটি লক্ষ্মী জনার্দনের মন্দির এবং দুটি শিব মন্দির স্থাপন করেন, যেটি টেরাকোটার একটি অমূল্য নিদর্শন। আমরা সেটাও ঘুরে দেখব। আপাতত আমরা বাড়ির ভেতরের প্রত্যেকটা জায়গায় কভার করে দেখছি, আপনাদের নাট মন্দিরটাও দেখাবো। মন্দির প্রাঙ্গণ এবং তার সামনেই বিশাল বড় মন্দির, এখন বন্ধ আছে যদিও আমরা ভেতরটা দেখাতে পারলাম না। আপনারা কোনো পুজোর সময় বা অকেশনে এসে দেখতে পারেন। সেখানটা আমরা আপাতত কভার করে দেখিয়ে নিচ্ছি।
ছোট ইতিহাসটা আমরা শেয়ার করলাম, এটা কিন্তু খুব বড় করে এখানে স্ট্যান্ডিতে দেওয়া রয়েছে, আপনারা এসে পড়ে ভালোভাবে জেনে নিতে পারেন। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন উত্তর দিকে যাচ্ছি আপনাদের সেই টেরাকোটার মন্দিরটা দেখাবো বলে। দুটো মন্দির, মানে দুটো শিব মন্দির এবং লক্ষ্মী জনার্দনের মন্দির, সেটাইও আমরা এখন কভার করব। বাড়ির পেছন দিকে একটা বড় নাট মন্দিরের আরেকটা অংশও আছে, যেখানে পুজো হয়, পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেটাও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা আস্তে আস্তে লক্ষ্মী জনার্দনের মন্দির এবং শিব মন্দির এই জায়গাগুলো ঘুরে দেখব। আমরা এখন মন্দির প্রাঙ্গণের ভেতর ঢুকে পড়েছি, আপনাদেরকে এবার আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাবো। আমরা আগেও এই মন্দিরে এসেছি, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। এখন তো দুপুরের টাইম, তাই এই মন্দিরের ভেতরের বিগ্রহকে আপনার সামনে দেখাতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছেন মন্দিরের দরজাটা বন্ধ। বাইরে থেকেই কিন্তু মন্দিরের স্ট্রাকচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর কারুকার্য। সুরুল রাজবাড়িতে আসলে পাশের এই মন্দির দেখতে কিন্তু ভুলবেন না। বীরভূম এবং বাঁকুড়া জেলায় এরকম টেরাকোটার মন্দির আপনারা অনেক দেখতে পাবেন। এই মন্দিরও তার ব্যতিক্রম নয়, টেরাকোটার অপূর্ব কিছু সুচারু কাজ এখানে আপনারা দেখতে পাবেন। আমরা মন্দির গাত্রের যত রকমের কাজ এবং যত জিনিস বর্ণিত আছে আমরা সেগুলো তুলে ধরছি আপনাদের কাছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস মন্দির গাত্রে খোদাই করা আছে। আমরা শুরু করছি ডান দিক থেকে। এই মূল লক্ষ্মী জনার্দন মন্দিরের ডান দিকে টেরাকোটার নৈপুণ্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী বিষ্ণুর 10 অবতার। মৎস্য থেকে শুরু করে কল্কি পর্যন্ত প্রত্যেকটা অবতারকে টেরাকোটা শিল্পের মাধ্যমে মন্দির গাত্রে খোদাই করে দেওয়া হয়েছে। ওপরের দিকটাতে, মন্দির গাত্রের একদম উপরের দিকে রামায়ণের যুদ্ধ খুব সুন্দরভাবে সুচারুভাবে বর্ণিত আছে। আপনারা রাবণ রাম সবাইকেই দেখতে পাবেন পরিষ্কারভাবে, আপনারা রিলেট করতে পারবেন প্রত্যেকটা ঘটনাকে খুব সুন্দরভাবে। মন্দিরের বাদিকের দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম এবং বেড়ে ওঠার বিভিন্ন ঘটনার সচিত্র রূপায়ণ আপনারা টেরাকোটা শিল্পের মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের নিচ থেকে শুরু করে, মানে শ্রীকৃষ্ণের জন্ম হওয়া থেকে শুরু করে কালীয় দমন, পর্বত উঠানো, সমস্ত কিছুই এখানে পরপর খোদাই করা রয়েছে। মন্দির টেরাকোটা শিল্পের এক অসাধারণ নিদর্শন এবং রাজবাড়ির সংলগ্ন হওয়ার জন্য খুব মেনটেন। যারা এখানে আসবেন অবশ্যই সুরুল রাজবাড়ির সাথে এই মন্দির দর্শন করবেন এবং একটু সময় নিয়ে দর্শন করবেন, কারণ দেখার জন্য এই মন্দির গাছতে অনেক কিছু আছে। আমরা যতটা সম্ভব এখানে কভার করলাম। শান্তিনিকেতনে আসবো অথচ রবি ঠাকুরের কর্মক্ষেত্র দেখবো না, এটা হতেই পারে না। আমরা এখন আছি বিশ্বভারতীর বাইরে, ছাতিমতলার সামনে। বাঙালির দুই ঠাকুর, এক দুর্গা ঠাকুর, দুই রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা ততটা সম্মান করি যতটা তার প্রাপ্য। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি ছাতিমতলার। এখান থেকে আমরা আস্তে আস্তে বিশ্বভারতীর মূল গেট থেকে উপাসনা গৃহের দিকে এগিয়ে যাব। বিশ্বভারতীর মূল গেট এখন বন্ধ, শুধুমাত্র রোববার করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া যায়। তো যারা আসতে চান তারা রোববার করে এসে এখানে দেখে যেতে পারেন। আমরা এখন উপাসনা গৃহটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। সকালবেলা করে কিন্তু এখানেই প্রার্থনা হয়। উপাসনা গৃহ আপনাদেরকে একটু ক্লোজলি জুম ইন করে আরেকবার দেখিয়ে দেবো। উপাসনা গৃহ দেখাতে দেখাতে আপনাদেরকে একটু বলে দিই, অ্যাজ ইউজুয়াল আপনাদের ভালোবাসা আপনারা যেরকম দেখাচ্ছেন সেরকম দেখান, একটু হাইপ করে দেবেন ভিডিওটাকে, খুব ভালো লাগবে। আমরা এখন তালধ্বজের সামনে চলে এসেছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি মানে আকাশে, এই কবিতাটা আমরা কেউই ভুলতে পারবো না। তো আমরা এখন সেই জায়গাটাই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু এই ভিডিওটা আমরা এবারে শেষ করব। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যেটা আপনারা করেন করে দেবেন। আর প্লিজ এটা একটু বেশি করে ছড়িয়ে দিন, আরো ভালো ভিডিও আমরা নিয়ে আসছি।